আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরে কাপাসিয়ায় এক পরিবারের 5 জনকে হত্যা। গাড়ি চালক ফোরকান তার 3 শিশু, স্ত্রী ও শ্যালককে হত্যার কথা ফোনে স্বজনদের জানিয়েছেন দাবি পুলিশের। স্বজনের কাছে একটা স্বীকারোক্তি দিয়েছে যে কেবল এটা জানতে পেরেছে, এটা তদন্তাধীন আছে। হাম ও উপসর্গ নিয়ে আরো 9 শিশুর মৃত্যু। মোট মৃত্যু ছাড়ালো 350। হাসপাতালে নতুন ভর্তি 1435 শিশু। মোকাবেলায় নিয়মিত টিকাদানের পরামর্শ বিশেষজ্ঞদের। যারা এখনো টিকা পায় নাই তাদেরকে আমরা সবাই মিলে মোটিভেট করে টিকা ডালতায় নিয়ে আসতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে যুদ্ধ শুরু করেছে সরকার। বিএনপি ও 3 সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। ভারতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অনুরোধ জানাবো, কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো প্রতিসাধন করা না। শুভেন্দু অধিকারীর শপথের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শুরু বিজেপি যুগের শাসন। পৌর কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু। শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী। গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। মাদকাসক্ত গাড়ি চালক ফোরকান পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় ফোরকানকে মূল আসামি করে মামলা হয়েছে। ফোরকান স্থানীয় একটি ব্যাটারি কারখানার প্রাইভেট চালক হিসাবে কাজ করতেন। চাকুরির কথা বলে শালক রাসুল মোল্লাকে ডেকে আনেন। এরপর শুক্রবার রাতের এক সময় মাদকাসক্ত অবস্থায় ফোরকান তার স্ত্রীর সন্তান ও শ্যালককে কুপিয়ে হত্যার পর তিনি পরিবারের সদস্যদের ফোনে জানিয়ে পালিয়ে যান। শনিবার সকালে তার স্ত্রী সন্তানের গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে, স্ত্রী শারমিনের হাত মুখ বাঁধা মরদেহ জানালার গ্রিলে বাঁধা এবং শারমিনের ভাই রসুলের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আমার আন্টি ফোন দেয়, জাফাত তোর বাইরে মাইরা লাইছে, আমার রসুল নাই। তো যেই সময় সব কথা শুনছি আমার মা মনে করেন হতাশ হয়ে গেছে। হঠাৎ করে এই কথা শুনে কালকে ভালো মানুষ রাত্রেবেলা বাসা থেকে গুছায় পাঠাইলো। একটা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দিয়ে একটা মহিলারা মারছে ওই গ্রিলের সাথে 2 হাত বাঁধা আর মুখের মধ্যে কস্টিউম দেওয়া। দেখার পরে মনে হইলো যে এটা যে কোনো একটা পরিকল্পিত। এই জন্য আমরা চাই এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয়। পুলিশ জানিয়েছে ফোরকান মাদকাসক্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সে তার আত্মীয় স্বজনের কাছে একটা স্বীকারোক্তি দিয়েছে যে সেই ঘটনা করেছে। ফোন করে কোনো একজনকে বলেছে, কিন্তু কাকে বলেছে, কিভাবে বলেছে আমরা কেবল এটা জানতে পেরেছি, এটা তদন্তাধীন আছে। আমাদের কাছে সাদা চোখে যেটা মনে হচ্ছে যে রাতে হয়তোবা নেশা বা কোনো মাদকদ্রব্য সেবন করার পরে বিকৃত মস্তিষ্কের প্রভাবে এই ঘটনাটা তিনি ঘটিয়ে থাকতে পারেন। ঘটনার তদন্তে র্যাব, সিআইডি ও পিবিআই সহ একাধিক টিম কাজ করছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশ ছাড়াও আছে, ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয় সেটা করা হবে। মর্মান্তিক এক ঘটনায় পুরো এলাকায় শোক ও চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত বার্তাকক্ষ। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো 350। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় 24 ঘন্টায় মারা যাওয়া 9 শিশুর মধ্যে 3 জন হামে এবং 6 শিশুর হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 352।
একই সময়ে সারা দেশে আরও 946 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং 489 শিশুর হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1435 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 47,656 শিশুর। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 33,631টি শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 29,746 শিশু। এছাড়া দেশে 6,979 শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের টিকা দেওয়ার পরও শহর ও গ্রামে বেশ কিছু শিশু বাদ পড়ে যাবে। তাদেরকে নিয়মিত টিকাদান কর্মসূচির মধ্যে আনা প্রয়োজন। এছাড়া যারা সুস্থ হচ্ছে তাদের পরবর্তীতে কোনো ধরনের জটিলতা হচ্ছে কিনা সেসব নজরদারিতে রাখা জরুরি। শনিবার রাজধানীতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এইসব কথা জানান আলোচকরা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী হাম ও হাম সন্দেহে প্রায় 300 শিশু মারা গেছে, যাদের বয়স 1 বছরের নিচে। শনিবার শুধু বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হয় 90 জন শিশু। এত সংক্রমণের কারণ টিকা দেওয়ার ঘাটতি, ঘনবসতি, কয়েকটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অধিক লোকের সমাবেশ এবং হাসপাতালে ভর্তির পর শয্যার সংকট। শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত হামের বর্তমান পরিস্থিতি, ঝুঁকি ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। 12ই ফেব্রুয়ারির ইলেকশন, তার কিছুদিনের মধ্যেই রোজা এবং ঈদ, সেই কারণে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পপুলেশন মুভ অ্যারাউন্ড বাংলাদেশ। ঢাকা থেকে দেখা গেল প্রায় বেশ কোটিখানেক লোকের একটা মুভমেন্ট, which causes decreased immunity, which is also another important cause of this sudden uprise of the measles. আলোচনায় বক্তারা জানান, ডিসেম্বরেই এই সংক্রমণের আভাস পাওয়া যায়। হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকা ক্যাম্পেইন চলছে। তারপরও গ্রাম ও শহরে কিছু শিশু বাদ পড়ে যাবে। তাদের নিয়মিত টিকার আওতায় আনা প্রয়োজন। ডিসেম্বর থেকে একটু কিন্তু আমরা পাচ্ছিলাম, মানে রোহিঙ্গাতে একটু বাড়ছিল, জানুয়ারিতেও অল্প অল্প বাড়ছিল। তো আমরা যখন গ্র্যাজুয়ালি দেখি যে কেসের সংখ্যাটা জানুয়ারিতে যত ছিল ফেব্রুয়ারিতে ডাবল হয়ে গেল। আমরা দেখছি যে বাদ পড়া বাচ্চা আছে, শহরে আছে 30 থেকে 40% আর গ্রামে আছে অ্যারাউন্ড 15%। এছাড়া মাতৃস্বাস্থ্যের দিকে বিশেষ নজর এবং পুষ্টির চাহিদা পূরণের ব্যবস্থা করা জরুরি বলেও জানান আলোচকরা। ততক্ষণ পর্যন্ত আমরা পরে গিয়ে কারণ চিহ্নিত করতে পারবো, কিন্তু আসলে এই সমস্যার সমাধানের জন্য পুষ্টির দৃষ্টিভঙ্গি থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা নিতে পারবো না। যারা এখনো টিকা পায় নাই তাদেরকে আমরা সবাই মিলে মোটিভেট করে টিকার আওতায় নিয়ে আসতে হবে। তারা আরও বলেন, হাম নতুন রোগ নয়, অব্যবস্থাপনায় এটি ফিরে এসেছে। ভবিষ্যতে যাতে অন্য সংক্রামক রোগ ফিরে না আসে তার জন্য সজাগ থাকতে হবে। চলমান লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা কয়েকদিনের বৃষ্টি শেষে ঝলমলে রোদ ওঠায় স্বস্তি ফিরেছে হাওড় অঞ্চলের কৃষকদের মাঝে। সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের কৃষকরা এখন ধান মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। তবে এরই মধ্যে পানিতে ধান তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক। ঝলমলে রোদে হাওড় থেকে কেটে আনা ধান মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন কিষাণীরা। তবে শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন তারা। বাড়তি মজুরি দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত শ্রমিক। এদিকে গত কয়েকদিন বৃষ্টি না থাকায় সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মিলেছে রোদের দেখা। এখন তো আমরা শুকাইতে পারলাম না, এই ধান কিনবো খেটায়, নিব খেটায়, শ্রমিক পাওয়া যায় না, যার কারণে আমরা নিজে লাগছি 3 জন। আর টাকা 1200 টাকা রোজে হামলা পাওয়া যায় না। ধান বা খের বাইরে যে ধান শুকাইতেছি, আর এখানে ওই আমার জমিন লইছে, কাটতে পারি না মানুষের কারণে। সুনামগঞ্জের 12 উপজেলায় 98,000 ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্টরা জানিয়েছেন তালিকা আরও বাড়তে পারে। জেলায় চলতি মৌসুমে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 1,76,820 হেক্টর জমি ধান কাটা সম্পন্ন হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মেদির হাওর পরিদর্শন করেছে কৃষিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে 30 কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এমনভাবে কোটা করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং পরবর্তীতে আমরা যেটা করব ইউনিয়ন ওয়াইজ আমরা মাইকিং করব, ধান কিনবে তোমরা আসো ধান বিক্রি করার জন্য। আমাদের মূল টার্গেট কৃষকের আমরা ন্যায্য মূল্য দিতে চাই। রোদ ওঠায় স্বস্তি ফিরেছে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকদের মাঝে। সকাল থেকেই তারা ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করেছেন। গেরমা ধান 2 দিন ধরে রোদ্র শুকাইতাছি, বাহিরা পরে বলা যাবো, কিন্তু রোদ যদি এইভাবে উঠে তাহলে আমরা এই ধানগুলা শুকাইতে পারবো, নাহলে তো এই ধানগুলা দেখা গেছে অকেজো। কৃষি বিভাগ জানিয়েছে প্রায় 75% জমির ধান কাটা হয়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় 13,000 হেক্টর জমির ধান। ক্ষতির মুখে পড়েছেন প্রায় 60,000 কৃষক। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে হত্যার শিকার মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে জানাজা শেষে তার দাদা দাদির কবরের পাশে দাফন করা হয় তাকে। এর আগে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে বৃষ্টির লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি। 2 ভাই বোনের মধ্যে ছোট বৃষ্টি। বাবার চাকরির সুবাদে ঢাকার মিরপুরে কাটে তার স্কুল জীবন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যান তিনি। আগামী 17 মে দেশে এসে পরিবারের সাথে ঈদ করার কথা ছিল বৃষ্টির, কিন্তু তার আগে তিনি দেশে এসেছেন, তবে ঈদ করতে নয়, লাশ হয়ে। দুপুরে তার লাশ গ্রামের বাড়িতে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। বাদ আসর চর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এমন একজন মানুষকে আমরা হারাইছি যা বাংলাদেশ থেকে অনেক মূল্যবান একটা জিনিস হারাই গেছে। জড়িত যারা আছে তারাও জানি এইটার সাজা পায়, এবং আমরা আন্তর্জাতিকভাবে এটা তদন্ত করে এটা সুষ্ঠু বিচার চাই। কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির বাবা মা, দাবি জানান সঠিক বিচারের। পুলিশ বললো যে না, মাইরে ফেলাছেন, ওই যে রক্ত মাখা যে দেহ যে টাইনা নিছে ওই চিহ্নটা 2 জনের, আর যে রক্তগুলি ওখানে পাওয়া গেছে সে 1 জনের রক্ত নয়, 2 জনের রক্ত। সরকারের কাছে শুধু চাওয়া যে আমরা চাইতেছি যে এখানে ওর স্মৃতি যেন চিরদিন থাকে, এই ধরনের একটা কিছু, অর্থাৎ স্মৃতিস্তম্ভ, যাতে সর্বোচ্চ শাস্তি চায়, এরকম একটা ব্যবস্থা করে। হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই নৃশংস হত্যাকাণ্ড, 2 জন এত ব্রাইট স্টুডেন্ট, 2 জন ব্রাইট শিক্ষার্থী, 2 জনের এভাবে চলে যাওয়া দেশের জন্য ক্ষতি, এবং প্রবাসে যারা বসবাস করছেন তারা বেশ শঙ্কিত এবং তারাই রয়েছে। আমরা সেই পদক্ষেপগুলো সরকার নিচ্ছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান এলাকাবাসী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইশতেহার বাস্তবায়নে সরকারকে সফল করতে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। শনিবার বিএনপি ও এর 3 সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির মাঠ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা, যেখানে যোগ দেন বিএনপি সহ 3টি সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা। দেশ তৈরি করতে চাই। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন সরকার প্রধান। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। এ সময় গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
ভারতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে নয়াদিল্লি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে গাজীপুর সহ নানা জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে বলেও দাবি করেন জামায়াতের এই শীর্ষ নেতা। টানা ৮ দিন জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দেশে ফেরেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলটির নেতাকর্মীরা। বাংলাদেশকে নিয়ে তাদের বিপুল প্রত্যাশা আছে। জামায়াত আমির গণমাধ্যমকে জানান, সফরে জাপান সরকারের সাথে স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশের উন্নয়নকে আরো কিভাবে বেশি নিশ্চিত করতে পারি, এগুলাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা তাদেরকে বলেছি যে শুধুমাত্র আরবান ডেভেলপমেন্ট নয়, শহরে অবকাঠামো নয়, বরঞ্চ গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও তারা যেন ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সীমান্ত হত্যা, পুশিন ও সংখ্যালঘু নির্যাতনের মতো বিষয়ে ভারতের অবস্থান পর্যবেক্ষণ করছে জামায়াত। তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো প্রতিসাধন করা না হয়। গাজীপুরে ৫ জন হত্যার প্রসঙ্গ তুলে ধরে জামায়াতের আমির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে নজর না দিয়ে বিএনপি সরকার অতিরিক্ত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো ৫ জন, চিটাং গেলেও ৩ জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। তিনি জানান, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। গান, নৃত্য, আবৃত্তি ও পাঠের মধ্য দিয়ে শেষ হলো ছায়ানটের 2 দিনব্যাপী রবীন্দ্র উৎসব। শনিবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডি ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। সমবেত সঙ্গীত, একক গান, আবৃত্তি, পাঠ ও নৃত্য পরিবেশনায় অংশ নেন শিল্পীরা। এদিকে শিল্পকলা একাডেমিতে চলছে 4 দিনের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন। দ্বিতীয় দিন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এতে অংশ নেন। তিনি বলেন, নবীন সমাজ রবীন্দ্রনাথের লেখা পড়ে সমৃদ্ধ হবেন এবং দেশকে আরও সমৃদ্ধশালী করবেন। পরে কবিগুরু রচিত সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শিল্পকলায় এই আয়োজন চলবে 11 মে পর্যন্ত। রবীন্দ্রনাথের আমাদের কৃষ্টির সাথে জড়িত, আমাদের কালচারের সাথে জড়িত, আমাদের শিক্ষার সাথে জড়িত এবং আমাদের এই বাংলা বিকাশের সাথে জড়িত। আমাদের নবীন সমাজ তার লেখা পড়ে তারা সমৃদ্ধ হবেন এবং তারা সমৃদ্ধশালী করবেন সাহিত্যকে, সমৃদ্ধশালী করবেন সংস্কৃতিকে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও কোরবানির ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি সহ সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। শনিবার দুপুরে লালমনিরহাট 15 ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানব পাচার ও পুশ ইন প্রতিরোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায়ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রামে 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। বিজিবি জানায়, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় 18 ঘন্টা পর বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নদী ও সাগর থেকে অবাধে আহরণ করা হচ্ছে চিংড়ির রেণুপোনা। এর সঙ্গে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে আনা হচ্ছে রেণু। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে সম্ভাবনাময় চিংড়ি হ্যাচারি শিল্প। এটি পটুয়াখালীর সোনাতলা নদীর দৃশ্য। এভাবে প্রতিনিয়ত নিষিদ্ধ জাল ব্যবহারের মাধ্যমে শিকার করা হচ্ছে চিংড়ির রেণুপোনা।
শুধু এ নদী নয়, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, আন্ধারমানিক, রাবণাবাদ ও তেঁতুলিয়া নদীসহ জেলার সকল নদীর চিত্র একই। এতে ধ্বংস হচ্ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ক্ষুদ্র জলজ প্রাণী ও প্লাঙ্কটন। অন্যদিকে ভারত থেকে অবৈধভাবে ঢুকছে চিংড়ির রেণুপোনা। এসব পোনা কম দামে বিক্রি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট, বটতলা ও কুড়িয়া ব্রিজ সহ সীমান্তবর্তী এলাকায়। এতে চাপে পড়েছে দেশীয় চিংড়ি হ্যাচারি শিল্প। আধুনিক পদ্ধতিতে কোটি কোটি রেণু উৎপাদনের সত্ত্বেও বিক্রি করতে না পারায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। নদীর মাছ ধরা নিষিদ্ধ রেণু, তা ধরতেছে অবাধে বেচা কিনা হচ্ছে, আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা উৎপাদন করেও মাছ বেচা বিক্রি করতে পারতেছি না। এগুলো যদি অবাধ এরকম চলে তাহলে বন্ধ হওয়ার পথে আমাদের এই হ্যাচারিগুলো। পটুয়াখালীতে নিবন্ধিত 5টি গলদা চিংড়ি হ্যাচারি রয়েছে। প্রতিটি হ্যাচারিতে 30 থেকে 50 জনের বেশি শ্রমিক কাজ করেন। হ্যাচারিগুলো বন্ধ হয়ে গেলে শুধু ব্যবসায়ী নয়, জীবিকা হারানোর শঙ্কায় পড়বেন শত শত শ্রমিক। হ্যাচারি দিয়ে আমরা আমাদের সংসার পারিবারিকভাবে আমরা চলতে পারি। আমাদের একটা হ্যাচারিতে 30 জন করে কর্মচারী আছে, 2টা হ্যাচারিতে 60 জন। এরকম বাংলাদেশে আরো প্রচুর হ্যাচারি আছে, যেগুলো হ্যাচারিতে অনেক কর্মচারী আছে। আস্তে আস্তে যদি এভাবে পোনা বিক্রি না হয়, তাহলে আমাদের আমরা যারা কর্মচারী আছে আমরা পথে বসে যাব। চিংড়ি হ্যাচারি ব্যবসায়ীদের সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। কিছু অসাধু লোক তারা রেণুপোনা সংগ্রহ করার সাথে জড়িত আছে বলে আমরা জেনেছি এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যেন রেণুপোনা না ধরা হয়। যারা আমাদের কথা শুনছে না তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বেশ কিছু সফল অভিযান করে রেণুপোনা ধরে আমরা নদীতে বা জলাশয়ে অবমুক্ত করেছি। প্রতি বছর প্রতিটি হ্যাচারি থেকে উৎপাদন করা হয় 1.5 থেকে 2 কোটি গলদা চিংড়ির পোনা। তাই অবৈধভাবে রেণুপোনা কেনাবেচার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 25 জন যাত্রী। শনিবার সকাল 11টায় চুন্তি 4 সিজন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়া যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 1 জন, আহত হয় অন্তত 28 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, সেখানে মারা যায় আরও 3 জন। প্রায় 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। দোহাজারী হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত গাড়ি 2টি জব্দ করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারীর শপথের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আজ শুরু হলো বিজেপি যুগ। পৌর কাউন্সিলর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাঝে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব। কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু, এরপর তৃণমূল কংগ্রেস এবং সবশেষ বিজেপিতে যোগদান। দীর্ঘ এই পথে শুভেন্দুর জীবনে ঘটেছে নানান উত্থান পতন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে পশ্চিমবাংলায় শুরু হলো বিজেপি শাসন। আমি শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় বেলা 11টায় অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর 12টার একটু পর রাজ্যপাল RN রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর পিঠ চাপড়ে আশীর্বাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে হাজির হন প্রধানমন্ত্রী। ছাদ খোলা গাড়িতে মোদির পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রবীন্দ্র জয়ন্তীর এ দিনে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজানো হয় জাতীয় সঙ্গীত। শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ।
এদিকে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাল সকাল 10টায় শপথ নেবেন অভিনেতা থালাপতি বিজয়। চেন্নাই নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের অফিস লোকভবন শনিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। এর আগে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। টানা 5 দিন রাজ্যপালের সঙ্গে 4টি বৈঠক ও সম্ভাব্য মিত্রদের সঙ্গে অবিরাম আলোচনার পর তার সরকার গঠনের পথ পরিষ্কার হয়। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরো একবার। গাজীপুরে কাপাসিয়ায় এক পরিবারে 5 জনকে হত্যা। গাড়ি চালক ফোরকান তার 3 শিশু, স্ত্রী ও শ্যালককে হত্যার কথা ফোনে স্বজনদের জানিয়েছেন দাবি পুলিশের। একটা স্বীকারোক্তি দিয়েছে, যেটা কেবল এটা জানতে পেরেছে, এটা তদন্তাধীন আছে। হাম ও উপসর্গ নিয়ে আরো 9 শিশুর মৃত্যু। মোট মৃত্যু ছাড়ালো 350। হাসপাতালে নতুন ভর্তি 1435 শিশু। মোকাবেলায় নিয়মিত টিকাদানের পরামর্শ বিশেষজ্ঞদের। যারা এখনো টিকা পায় নাই তাদেরকে আমরা সবাই মিলে মোটিভেট করে টিকার আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে যুদ্ধ শুরু করেছে সরকার। বিএনপি ও 3 সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। ভারতের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের প্রতি অনুরোধ জানাবো, কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো প্রতিসাধন করা না। শুভেন্দু অধিকারীর শপথের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শুরু বিজেপি যুগের শাসন। পৌর কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু। শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।